যদি কাউকে সবার সামনে অপমান করা হয় তবে সে কি করবে? আজকের গল্প সেই কনের যাকে তার শ্বশুরবাড়ির লোকেরা শত শত অতিথির সামনে অপমান করেছিল, কিন্তু মাত্র ৬০ মিনিট পর সেই লোকেরাই তার পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগল। কারণ আজকের গল্প আপনাকে ভাবতে বাধ্য করবে। ২০২২ সালের ডিসেম্বরের এক ঠান্ডা সকাল ছিল। জয়পুরের আকাশ ছিল ঘোলা মেঘে ঢাকা, কিন্তু বাতাসে মেশানো ছিল বিয়ের মিষ্টতা আর গোলাপের সুবাস। রামবাগ প্যালেস হোটেল সোনালি ফুল আর লাল রেশমি পর্দা দিয়ে সাজানো ছিল। প্রতিটি কোণ ঝলমল করছিল, যেন কোনো রাজমহল তার রাজকীয় ইতিহাসকে আবার বাঁচিয়ে তুলছে। অতিথিদের ভিড় ধীরে ধীরে বাড়ছিল। দামি পারফিউম আর শাড়ির সুবাস সারা হলে ভেসে বেড়াচ্ছিল। সবার চোখে মুখে ছিল উত্তেজনা, সবার নজর ছিল দরজার দিকে। আজ জয়পুরের নামী ব্যবসায়ী মালহোত্রা পরিবারের একমাত্র ছেলে অর্জুন মালহোত্রার বিয়ে। দরজা খুলল আর ভেতরে প্রবেশ করল এক যুবতী, আরোহী ভার্মা। তার শাড়ি ছিল হালকা বেজ রঙের, খুবই সাধারণ, ভারী গয়না ছাড়া। তার কপালে ছিল একটি ছোট টিপ, আর চোখে ছিল এমন শান্তি যেন কোনো গভীর হ্রদের জল। তার চলন ছিল ধীর কিন্তু দৃঢ়, যেন প্রতিটি পদক্ষেপ সে ভেবে চিনতে ফেলছিল। হলে হঠাৎ ফিসফিসানি ছড়িয়ে পড়ল। কেউ বলছিল, এই সেই মেয়েটা, এত সাধারণ। কেউ আড়ালে বলল, অর্জুনের মতো ধনী ছেলে আর এই গ্রামের মেয়ে পুষ্করের। ভিড়ের মধ্যে হাসির ঢেউ উঠল, কিন্তু আরোহীর চেহারায় কোনো প্রভাব পড়ল না। সে মাথা নিচু করল, হাসল আর সোজা মঞ্চের দিকে এগিয়ে গেল, যেখানে অর্জুন দাঁড়িয়েছিল। তার শান্তি, তার বিনম্রতার মধ্যে এমন কিছু ছিল যা কথায় প্রকাশ করা যায় না, এক মর্যাদা যা কোলাহলের ঊর্ধ্বে ছিল। কিছুটা দূরে অর্জুনের মা কামিনী মালহোত্রা নিজের অহংকারে মগ্ন হয়ে বসেছিলেন। তিনি তার বান্ধবীকে বললেন, এই বিয়ে আমাদের পরিবারের জন্য কলঙ্ক। আমার ছেলে নিজের স্তর থেকে কতটা নিচে নেমে এই সিদ্ধান্ত নিয়েছে। এই কথাগুলি আস্তে বলা হয়েছিল, কিন্তু এত আস্তেও নয় যে আরোহীর কানে না পৌঁছায়। সে শুনেছিল, তবুও সে হাসল, না বাধ্য হয়ে, বরং মর্যাদার সাথে। তার মনে পড়ল তার বাবা দিবঙ্গত দেব ভার্মার কথা, যিনি প্রায়ই বলতেন, মা, যদি কখনো তোর অপমান হয় তবে চুপ করে তা সহ্য করিস না, কিন্তু নিজের মর্যাদা বজায় রাখিস। কখনো কখনো সবচেয়ে উঁচু উত্তর হল মৌন। আর সেই মুহূর্তে আরোহী সেটাই করল। সে চুপ রইল, কিন্তু সেই নীরবতার মধ্যে এক শক্তি ছিল যা আসন্ন ঝড়ের সঙ্গীত দিচ্ছিল। সেদিন কেউ আন্দাজও করতে পারেনি যে এই সাধারণ মেয়েটি, যাকে সবাই উপেক্ষা করল, কয়েক ঘন্টার মধ্যেই এই পুরো সভার চেহারা বদলে দেবে। বিয়ের অনুষ্ঠান তখন ভরা যৌবনে ছিল। হোটেলের বিশাল হল ঝাড়বাতির আলোতে ঝলমল করছিল, আর ফুলের সুবাস বাতাসে মিশেছিল। কিন্তু সেই ঝলমলের মাঝে এক ঠান্ডা নিস্তব্ধতা ছিল, এমন নিস্তব্ধতা যা কোনো ঝড়ের আগে আসে। কামিনী মালহোত্রা তার আত্মীয় স্বজনদের ঘিরে বসেছিলেন। তিনি ধীর স্বরে বললেন, আমি অর্জুনকে বারণ করেছিলাম, কিন্তু সে শোনেনি। দেখো তো, এই মেয়ে কি আমাদের বউ হওয়ার যোগ্য? তার কথায় ঠান্ডা ছিল, কিন্তু বিষ ভরা ছিল। তার পাশে বসা রিয়া হেসে বলল, মাসি, দেখো এর স্যান্ডেল, বিয়েতেও ফ্ল্যাট পরে এসেছে। কেউ ভাবতে পারে মালহোত্রা পরিবারের বউ এমন জুতো পরবে? কিছু লোক হালকা হাসল। ঠাট্টার এই ছোট স্রোত যেন ঠান্ডা হাওয়ায় ছড়িয়ে পড়ল। আরোহী সব শুনল, তার কানে প্রতিটি শব্দ কাঁটার মতো বিঁধেল, কিন্তু সে মাথা তুলল না। তার মনে বাবার কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছিল, মা, যখন কেউ তোকে ছোট দেখানোর চেষ্টা করবে, তুই আরও উঁচু হয়ে দাঁড়িয়ে যাবি, কিন্তু নীরবে। সে গভীর শ্বাস নিল আর হাসল, কিন্তু সেই হাসির পেছনে ছিল যন্ত্রণা, এমন এক যন্ত্রণা যা কেবল সেই জানত। দূরে দাঁড়িয়ে অর্জুন সব দেখছিল। কথাগুলো তার গলা পর্যন্ত এলো, কিন্তু ঠোঁট বন্ধ রইল। সে জানত যে যদি সে কিছু বলে তবে তার মা সবার সামনে গোলমাল বাঁধিয়ে দেবেন। তার ভেতরের কণ্ঠস্বর তাকে থামিয়ে দিচ্ছিল, ভয় আর কর্তব্যের মাঝে দুলতে থাকা। এরই মধ্যে একটি ছোট দুর্ঘটনা ঘটল। একজন পরিচারক, যে হয়তো প্রথমবারের মতো এত বড় অনুষ্ঠানে কাজ করছিল, ভুল করে জুসের গ্লাস ফেলে দিল, সরাসরি আরোহীর শাড়িতে। কমলা রঙের দাগ তার কাপড়ে ছড়িয়ে গেল, আর সেই মুহূর্তে কামিনীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, ও ভগবান, সামান্য একটা কাজও সামলাতে পারল না। অর্জুন, একে পেছনে নিয়ে যাও, জামা কাপড় পাল্টাতে বলো। হলে নিস্তব্ধতা নেমে এলো, সবার নজর তার দিকে ঘুরে গেল। আরোহী এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল, তারপর হাসল এবং সেই পরিচারকের কাছে গিয়ে বলল, কোনো ব্যাপার না, এটা ভুল, অপরাধ নয়। তার কণ্ঠস্বর ধীর ছিল, কিন্তু তাতে এমন এক উষ্ণতা ছিল যা কাউকে ছোট অনুভব করতে দেয়নি। কামিনীর মুখ লাল হয়ে উঠল। এই শান্তি তাকে আরও বেশি বিরক্ত করছিল।
বাহ, এখন উপদেশও দিতে শুরু করেছে। অর্জুন, নিয়ে যাও একে পেছনে, তিনি রাগের সাথে বললেন। অর্জুন এক মুহূর্তের জন্য চোখ তুলল, কিন্তু তারপর নামিয়ে নিল। সে শুধু বলল, মা থাক, সব ঠিক আছে। কামিনী তাকে কড়া চোখে দেখলেন, কিন্তু এখন সবার দৃষ্টি আরোহীর দিকে ছিল। সে শান্ত, সংযত, কিন্তু ভেতরে কোথাও যেন জ্বলছিল। আরোহী ধীরে ধীরে বসতে গিয়ে ভাবল, আমি এখানে কারো সম্মান কেড়ে নিতে আসিনি, নিজেরটা বাঁচাতে এসেছি। তার নীরবতা এখন শব্দগুলোর চেয়েও জোরে কথা বলছিল। লোকেরা ধীরে ধীরে আবার নিজেদের কাজে মন দিল, কিন্তু এই হলের পরিবেশ আর আগের মতো রইল না। সবাই বুঝেছিল এই মেয়ে সাধারণ নয়। কোথাও না কোথাও সবার মনে হল এই গল্প এখানেই শেষ হবে না, বরং এখন শুরু হবে এমন এক গল্প যেখানে মর্যাদার যুদ্ধ এখনও বাকি ছিল। সন্ধ্যা ৫টা বেজে গিয়েছিল। হোটেলের জমকালো হল ঝাড়বাতির আলোতে আলোকিত ছিল, আর দেওয়ালে সোনালি ছায়া কাঁপছিল। বাইরের ঠান্ডা বাতাসকে ভেতরের উষ্ণতা পরাজিত করেছিল। এই উষ্ণতা ছিল লোক দেখানো, খোঁটা আর অহংকারের। মঞ্চে অর্জুন আর আরোহী বসেছিল। মুখে হাসি ছিল, কিন্তু চোখে ক্লান্তি। অতিথিরা একে একে শুভেচ্ছা জানাচ্ছিল, কিন্তু সেই শুভকামনাগুলোতে কোনো আপনত্ব ছিল না। কেউ ধীরে বলল, এত সাধারণ বউ মালহোত্রা খানদানে? তো কেউ হেসে যোগ করল, হয়তো গ্রামের প্রথা এখন শহরে এসেছে। এমন ছোট ছোট বাক্য তীরের মতো বাতাসে চলছিল, আর আরোহীর হৃদয়ে বিঁধছিল। কামিনী মালহোত্রা এতক্ষণ চুপ ছিলেন, কিন্তু ভেতরে আগুন জ্বলছিল। তার মনে হচ্ছিল সবার নজর তার দিকেই, যেন লোকেরা বলছে, দেখো মালহোত্রা পরিবার এখন কোথায় পৌঁছে গেল। যখন একজন আত্মীয় ঠাট্টা করে বললেন, কামিনীজি, আপনার বউ তো খুবই সাধারণ, তখন তার মুখে কঠোরতা ফুটে উঠল। তিনি উঠলেন এবং সোজা বুফে টেবিলের দিকে এগিয়ে গেলেন। ঠিক সেই সময় একজন ওয়েটার পাশ দিয়ে যাচ্ছিল, হাতে জল ভরা একটি বাটি। কামিনী কিছু না ভেবে সেই বাটিটি তুলে নিলেন। পুরো হলের মনোযোগ এখন তার দিকে, এবং পরের মুহূর্তেই ঠান্ডা জল আরোহীর উপর পড়ে গেল। ছপাত শব্দটা বাতাসে প্রতিধ্বনিত হল। তার শাড়ি ভিজে গেল, আর কিছুক্ষণের জন্য সবকিছু থেমে গেল। কারো হাতে ধরা ফোন নিচে পড়ে গেল, কারো কথা গলায় আটকে গেল। কামিনী ঠান্ডা কিন্তু তীক্ষ্ণ স্বরে বললেন, এখন পরিষ্কার হয়ে গেল যে দাগটা আমাদের বাড়িতে লেগেছিল। অর্জুনের শরীরে শিহরণ বয়ে গেল। সে মায়ের দিকে তাকালো, তারপর আরোহীর দিকে। তার মনে হল যেন তার পা মাটিতে গেঁথে গেছে, আর তার শব্দ কোথাও হারিয়ে গেছে। আরোহী কিছুক্ষণ চুপ রইল। তার ভেতরে ঝড় বইছিল, কিন্তু চেহারা শান্ত। জলের ফোঁটা তার শাড়ি থেকে টপকাচ্ছিল, যেন প্রতিটি ফোঁটা কিছু বলছিল। তারপর সে ধীরে ধীরে মাথা তুলল এবং বলল, মাজি, যদি সম্মান এভাবে ধুয়ে ফেলা যেত, তবে পৃথিবীতে কেউ অপমানিত হতো না। তার কণ্ঠেল অশ্রু ছিল না, কিন্তু প্রতিটি শব্দ হলে বসা লোকদের নাড়িয়ে দিল। আমি এখানে সম্পর্ক জুড়তে এসেছিলাম, ভাঙতে নয়। আপনি যা করলেন তা শুধু আমার কাপড়কে নয়, এই সম্পর্ককেও ভিজিয়ে দিল। কামিনী পিছু হটলেন। প্রথমবারের মতো তার চোখ নিচু হল। হলে এমন নিস্তব্ধতা ছিল যে থালা বাসনের ঝনঝন শব্দও শোনা যাচ্ছিল। আরোহী তার ভেজা আঁচল ঠিক করল এবং মঞ্চ থেকে নেমে এলো। হাঁটতে হাঁটতে সে থামল, ফিরল আর বলল, কখনো কখনো মানুষকে ঠান্ডা জল নয়, বরং ঠান্ডা মতলব, খারাপ উদ্দেশ্য বেশি পুড়িয়ে দেয়। তারপর সে দরজার দিকে হেঁটে গেল। তার শাড়ির খসখস শব্দ আর নিস্তব্ধতাই কেবল সেখানে রয়ে গেল। অর্জুন সেখানেই পাথরের মতো দাঁড়িয়ে রইল। কামিনীর হাত কাঁপছিল, এবং তার চোখে প্রথমবারের মতো অনুশোচনার ঝলক দেখা গেল। ঠিক তখনই দরজায় একজন ব্যক্তিকে দেখা গেল। সাজানো স্যুটে, হাতে একটি নীল ফাইল, চোখ সোজা কামিনীর দিকে। তিনি ছিলেন রাজেশ কাপুর, কাপুর হোল্ডিংসের ম্যানেজিং ডিরেক্টর। কেউ আন্দাজও করতে পারেনি যে পরের মুহূর্তেই এই ব্যক্তি সেই হলের পুরো ইতিহাস পাল্টে দিতে চলেছেন। হলে যেন সময় থেমে গিয়েছিল। বাতাসে ঠান্ডা নয়, বরং এক অদ্ভুত সংকোচ আর অনুশোচনার ভার ছিল। ঠিক তখনই দরজা থেকে পায়ের ধীর শব্দ এলো। ঘরের প্রতিটি দৃষ্টি সেই দিকে স্থির হল। একজন লোক ভেতরে এলেন, পরিপাটি স্যুটে, হাতে নীল ফাইল। তার চুলে হালকা পক্কতা ছিল, চলনে ছিল আত্মবিশ্বাস। কেউ তাকে ডাকেনি, কিন্তু তার উপস্থিতি পুরো পরিবেশ বদলে দিল। কামিনী মালহোত্রা চোখ তুললেন, মুখে অস্বস্তিকর হাসি এনে বললেন, আপনি কে? লোকটি নম্রভাবে উত্তর দিল, রাজেশ কাপুর, কাপুর হোল্ডিংস থেকে। নাম শুনে কিছু অতিথি চমকে উঠল। কাপুর হোল্ডিংস দেশের সবচেয়ে বড় বিনিয়োগকারী সংস্থাগুলির মধ্যে একটি।
ঘরে মৃদু ফিসফিসানি ছড়িয়ে পড়ল। রাজেশ কাপুর সোজা মঞ্চের কাছে এলেন। তিনি নীল ফাইলটি টেবিলের ওপর রাখলেন এবং বললেন, দুঃখিত, আমাকে ডাকা হয়নি, কিন্তু আমার কিছু বলা জরুরি মনে হল। কামিনী থতমত খেয়ে বললেন, এখন পারিবারিক অনুষ্ঠান চলছে, আপনি পরে। রাজেশ কাপুর শান্ত স্বরে মাঝখানে বললেন, কথা পরিবারেরই মিসেস মালহোত্রা, শুধু পার্থক্য এই যে এখন এই পরিবার আর আগের মতো থাকবে না যেমনটা আপনি ভাবছেন। হলে নিস্তব্ধতা নেমে এলো। তিনি ফাইল খুললেন, কিছু নথি বের করলেন এবং বললেন, এগুলি কাপুর হোল্ডিংসের অংশীদার সংস্থা ভার্মা ইনফ্রাকর্পের কাগজপত্র। এতে লেখা আছে যে নতুন প্রধান শেয়ার হোল্ডার এবং ডিরেক্টরের নাম হল মিস আরোহী ভার্মা। সব কিছু থেমে গেল। লোকেরা একে অপরের দিকে তাকালো। কেউ ভাবল এটা মজা, কিন্তু রাজেশ কাপুর বললেন, দিবঙ্গত দেব ভার্মা, যাকে আপনারা সবাই একজন পুরনো শিল্পপতি হিসেবে চেনেন, তিনি তার মৃত্যুর আগে সমস্ত দায়িত্ব নিজের মেয়েকে সঁপে দিয়েছিলেন, আর সেই মেয়েটি ইনিই। কামিনীর মুখ সাদা হয়ে গেল। অর্জুন মাথা নিচু করল। সেই লোকেরাই যারা কিছুক্ষণ আগে আরোহীর সাদাসিদে পোশাকে হাসছিল, এখন নিজের চোখ নামিয়ে বসেছিল। ফিসফিসানি বন্ধ হয়ে গিয়েছিল, যেন বাতাসও কথা বলা ছেড়ে দিয়েছিল। ঠিক তখনই দরজার দিক থেকে পায়ের শব্দ এলো। আরোহী ফিরে এসেছিল। তার শাড়ি তখনও একটু ভেজা ছিল, কিন্তু চেহারা ঝলমল করছিল। সে এখন আর সেই মেয়েটি ছিল না যাকে সবাই প্রত্যাখ্যান করেছিল, বরং সে ছিল সেই নারী যে নিজেকে খুঁজে পেয়েছিল। সে মঞ্চের দিকে এগিয়ে গেল এবং রাজেশ কাপুরের পাশে দাঁড়াল। আমার আফসোস হচ্ছে যে এই কথা এমন সময় জানাতে হলো, সে বলল, কিন্তু হয়তো ঈশ্বর চেয়েছিলেন যে সব সত্যি এভাবেই সবাই জানুক। হ্যাঁ, আমি দেব ভার্মার মেয়ে, কিন্তু আমি কখনো আমার পরিচয় দিয়ে কাউকে ছোট দেখাইনি। আমি এই বাড়িতে সম্পর্ক গড়তে এসেছিলাম, নাম দেখাতে নয়। তার কণ্ঠস্বর শান্ত ছিল, কিন্তু প্রতিটি শব্দে মর্যাদা ছিল। কামিনীর চোখ থেকে জল বেরিয়ে এলো, কিন্তু মুখ দিয়ে কথা বেরোল না। অর্জুন এক পা এগিয়ে গেল, কিন্তু আরোহী হাত তুলে তাকে থামাল। এখন নয়। রাজেশ কাপুর ফাইল বন্ধ করলেন এবং বললেন, এখন থেকে মালহোত্রা গ্রুপের প্রতিটি নতুন অংশীদারিত্ব ভার্মা ইনফ্রাকর্পের মাধ্যমে হবে মিস আরোহী ভার্মার সম্মতি সাপেক্ষে। কেউ কিছু বলল না। ঝাড়বাতির আলো এখন হালকা হয়ে গিয়েছিল। যেখানে কিছুক্ষণ আগে হাসি ছিল, সেখানে এখন অনুশোচনা। আরোহী চারদিকে তাকালো এবং বলল, যে লোকেরা আমাকে আমার পোশাক দিয়ে বিচার করেছিল, আজ আমি শুধু এতটুকুই বলতে চাই, মানুষের দাম তার হৃদয় দিয়ে হয়, গয়না দিয়ে নয়। তার কণ্ঠস্বর ধীরে ধীরে পুরো হলে প্রতিধ্বনিত হতে লাগল, যেন কোনো প্রার্থনা। মঞ্চের আলো ম্লান হল, কিন্তু অর্জুনের ভেতরে কিছু জ্বলতে লাগল, অনুশোচনার আগুন। হলে কয়েক মিনিট ধরে গভীর নিস্তব্ধতা বিরাজ করল। কেউ কিছু বলল না, কারো নড়ার সাহস হল না। সেই আলো যা কিছুক্ষণ আগে ঝলমল করছিল, এখন ফ্যাকাশে হয়ে গিয়েছিল। লোকেরা অনুভব করছিল যে তারা কোনো অদৃশ্য অপরাধের সাক্ষী হয়ে গেছে। আরোহী মঞ্চ থেকে নামল। তার চলন ধীর ছিল, কিন্তু প্রতিটি পদক্ষেপে দৃঢ়তা ছিল। সে কারো সাথে চোখ মেলাচ্ছিল না, তবুও প্রতিটি দৃষ্টি তার পিছু পিছু ছিল। দরজার দিকে এগোতে গিয়ে সে এক মুহূর্তের জন্য থেমে চারদিকে তাকাল। সেই জায়গা যেখানে কয়েক ঘন্টা আগে তাকে অপমানিত করা হয়েছিল, এখন সেই জায়গা লজ্জা আর নীরবতায় নত ছিল। তার ভেতরে অশ্রু উথলে উঠছিল, কিন্তু বাইরে আসার অনুমতি ছিল না। সে গভীর শ্বাস নিল আর মাথা উঁচু রাখল। এই উঁচু মাথা অহংকার নয়, বরং আত্মমর্যাদার প্রতীক ছিল। কামিনী মালহোত্রা চেয়ারে বসেছিলেন, মুখ ক্লান্ত, চোখ শূন্য। তার সমস্ত অহংকার সেই নীল ফাইলের সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। কেউ তার কাছে এলো না। আত্মীয় স্বজন যারা এতক্ষণ তার পক্ষ নিচ্ছিল, এখন চুপচাপ দূরে সরে গেল। তিনি ফিসফিস করে নিজেকে বললেন, আমি কি করলাম? অর্জুন তখনও সেই জায়গায় দাঁড়িয়েছিল, যেখানে আরোহী কিছুক্ষণ আগে দাঁড়িয়েছিল। তার ভেতরে ছিল গভীর নিস্তব্ধতা। সে প্রথমবারের মতো অনুভব করল যে নীরবতাও কখনো কখনো সবচেয়ে বড় অপরাধ হয়। যখন পৃথিবী তার স্ত্রীকে অপমান করছিল, সে শুধু তাকিয়ে রইল। এখন সেই দৃশ্য তার আত্মায় যন্ত্রণায় পরিণত হয়েছিল। সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু ভিড়ের মাঝে থেমে গেল। মন বলছিল, যাও, ওকে থামাও, কিন্তু পা যেন মাটিতে গেঁথে গিয়েছিল। ভেতরের কণ্ঠস্বর এলো, কোন অধিকারে থামাব? যখন তার আমাকে প্রয়োজন ছিল, আমি তার পাশে ছিলাম না। হলের বাইরে ঠান্ডা বাতাস ছিল। আরোহী সিঁড়ি দিয়ে নামছিল। তার পায়ের শব্দ মার্বেলের উপর প্রতিধ্বনিত হচ্ছিল,
যেন প্রতিটি পদক্ষেপ তার অতীতের যন্ত্রণা পেছনে ফেলে যাচ্ছিল। বাইরে গাড়িগুলো দাঁড়ানো ছিল, কিন্তু সে কাউকে ডাকল না, শুধু হাঁটতে লাগল, ঠান্ডা হাওয়ায় মোড়ানো সেই দিকে যেখানে আত্মসম্মান তাকে ডেকেছিল। রাজেশ কাপুর তার পেছনে এলেন, অর্জুনের কাছে থামলেন এবং বললেন, ব্যাটা, কিছু সম্পর্ক শব্দ দিয়ে নয়, মৌনতা দিয়ে তৈরি হয়, আর যখন মৌনতা ভেঙে যায়, সম্পর্কও ভেঙে যায়। তোমার কাছে সময় ছিল, কিন্তু তুমি ভয় বেছে নিলে। তারপর তিনি চলে গেলেন। অর্জুন সেখানেই দাঁড়িয়ে রইল, তার চোখে আরোহীর কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছিল, সম্মান এভাবে ধোঁয়া যায় না। সে মাথা নিচু করল, আশেপাশের লোকেরা ধীরে ধীরে চলে গেল, কিন্তু তার মনে হলো যেন হল খালি হয়নি, বরং তার মন খালি হয়ে গেছে। কানিনী ওঠার চেষ্টা করলেন, কিন্তু হাত কাঁপছিল। তিনি ছেলের দিকে তাকালেন, কিন্তু অর্জুনের দৃষ্টি এখন অন্য কোথাও ছিল। সে সেই দরজার দিকে দেখছিল যেখানে শেষবার তাকে যেতে দেখেছিল। রাত গভীর হতে লাগল, ঝাড়বাতির আলো একে একে নিভতে লাগল, বাতাসে ফুলের সুবাস এখন কমে গিয়েছিল। অর্জুন মঞ্চের কাছে বসে পড়ল, সেখানেই যেখানে কিছুক্ষণ আগে আনন্দের কোলাহল ছিল। সে ধীরে ধীরে বলল, আরোহী, আমি তোমার যোগ্য ছিলাম না, কিন্তু আমি তোমার যোগ্য হতে চাই। সেই মুহূর্তে তার ভেতরে কিছু বদলে গেল। সে জানল যে কিছু সম্পর্ক দুইজন দিয়ে নয়, বরং একজনের সাহস দিয়ে তৈরি হয়। আর যদি সাহস হারিয়ে যায়, তবে প্রেম অনুশোচনায় বদলে যায়। সে শেষবারের মতো হলের দিকে তাকালো এবং বাইরে বেরিয়ে গেল। রাতের বাতাস এখন আর আগের মতো লাগল না। কোথাও দূরে আলোর ঝিলমিলে সে একটি ছায়া দেখল, হয়তো সেই যে এখন তার স্মৃতিতে সব সময় থাকবে। আর সেই রাতে জয়পুরে ঠান্ডা বাতাস দেখল এক নারী, যে তার মর্যাদা দিয়ে সব কিছু নত করল, আর এক পুরুষ যে তার নীরবতা দিয়ে সব কিছু হারাল। রাত কেটে গিয়েছিল। জয়পুরের আকাশে সকালের হালকা হাওয়া বইছিল। হোটেলের বাইরে ফুলের শয্যা শুকিয়ে গিয়েছিল, এবং হলে যে কোলাহল গতকাল পর্যন্ত ছিল তা এখন শুধু নিস্তব্ধতা হয়ে রয়ে গিয়েছিল। সেই নিস্তব্ধতার মাঝে অর্জুন মালহোত্রা তার ঘরের বারান্দায় দাঁড়িয়েছিল। তার চোখে ঘুম নয়, অনুশোচনার ছায়া ছিল। সে দীর্ঘ সময় ধরে আকাশের দিকে দেখল, যেখানে এখন কোনো তারা বাকি ছিল না। সে ভাবছিল, যদি নীরবতাও উত্তর দিতে পারত, তবে হয়তো আরোহী আমাকে ক্ষমা করে দিত। কিন্তু যে কথাগুলি বলা যায়নি তা এখন তার হৃদয়ের স্পন্দন হয়ে উঠেছিল। সে নিজেকে বলল, এখন কিছু বদলাতে হবে, নিজের ভেতর থেকে। কিছুদিন পর সে জয়পুর ছেড়ে দিল্লি ফিরে এলো। প্রথমবারের মতো সে তার বাড়িতে সেই ঘরের দরজা খুলল যেখানে মায়ের ছবি সাজানো ছিল। কামিনী মালহোত্রা এখন আর আগের মতো ছিলেন না। মুখ ক্লান্ত, কণ্ঠে পশ্চাত্তাপ ছিল। তিনি ধীরে ধীরে বললেন, অর্জুন, যে লোকেরা সম্মান করত এখন তারা চোখ ফিরিয়ে নেয়। অর্জুন শুধু বলল, মা, হয়তো এখন মাথা নত করার আর শেখার সময়। তার কণ্ঠে প্রথমবারের মতো বিনম্রতা ছিল। দিল্লিতে সে ব্যবসা থেকে দূরত্ব তৈরি করল। সে বাবার পুরনো ডায়েরি খুলল, যাতে লেখা ছিল, ধনের আসল অর্থ তখনই যখন তার হৃদয়কে ছোট না করে। এই ঘটনাটি তার গভীরে প্রবেশ করল। সে তার কোম্পানির অংশগুলি তার সহকর্মীদের মধ্যে ভাগ করে দিল এবং সমাজসেবামূলক কাজে যুক্ত হল। ধীরে ধীরে সে সেই স্কুলগুলোতে সাহায্য শুরু করল যেখানে গরিব বাচ্চাদের পড়ার সুযোগ ছিল না। বাচ্চাদের হাসিতে সে তার হারানো শান্তি পেতে লাগল। ওদিকে মুম্বাইয়ে আরোহী ভার্মা তার নতুন জীবন শুরু করল। সে বাবার কোম্পানি ভার্মা ইনফ্রাকর্প সামলাল, কিন্তু তার উদ্দেশ্য শুধু ব্যবসা ছিল না। প্রতিটি প্রকল্পে সে শিক্ষা এবং নারী ক্ষমতায়নের কর্মসূচি যোগ করল। তার অফিসে প্রতিদিন শত শত লোক আসত, কিন্তু তার স্বভাবে সেই সাদাসিধে ভাব ছিল। রাতে যখন কাজ শেষ হতো, সে সমুদ্র সৈকতে চলে যেত। ঢেউ তার পা ছুঁত, যেন বলছিল, এখন সময় সামনে এগিয়ে যাওয়ার। সে চোখ বন্ধ করত, চুলে বাতাস বইত, আর হৃদয়ে শুধু একটা হালকা ফিসফিসানি রয়ে যেত। সেও কি বদলে যাচ্ছে হবে কখনো? কখনো কখনো অর্জুনের মন কোনো কারণ ছাড়াই মুম্বাইয়ের দিকে ছুটে যেত, যেন কোনো অদৃশ্য সূত্র এখনও দুজনকে বেঁধে রেখেছে। একদিন একটি সামাজিক সম্মেলনে আরোহীকে প্রশ্ন করা হলো, মিস ভার্মা, যদি আপনাকে জীবনের কোনো মুহূর্ত বদলানোর সুযোগ দেওয়া হয়, তবে আপনি কি বদলাবেন? সে হাসল এবং বলল, কিছুই না। কারণ যদি অপমান না হতো, তবে আমি আত্মসম্মানের অর্থ কখনো বুঝতে পারতাম না। তার কথায় পুরো হল করতালি দিয়ে ভরে উঠল। ঠিক সেই সময় দিল্লিতে অর্জুন একটি অনাথালয়ে বাচ্চাদের বই বিতরণ করছিল। সূর্য উঠছিল, তার আলো বাচ্চাদের মুখে ঝলমল করছিল। সে হাসতে হাসতে বলল,
ঘৃণা খারাপ নয় যদি মানুষ উঠতে শিখে যায়। পাশে দাঁড়ানো একটি ছোট্ট মেয়ে বলল, যেমন আপনি। অর্জুন হালকাভাবে মাথা নাড়াল। হ্যাঁ, হয়তো এখন আমি সেটাই হতে চাই। আর সেই সকালে যখন সূর্যের প্রথম রশ্মি আকাশকে সোনালি করল, দুই শহরে দুজন লোক পরিবর্তিত হচ্ছিল। একজন তার যন্ত্রণাকে শক্তিতে পরিণত করেছিল, আর অন্যজন তার ভুলকে প্রায়শ্চিত্তে। মুম্বাইয়ের সন্ধ্যা সোনালি ছিল, বাতাসে লবণ আর আশার মিশ্রণ ছিল। সূর্য ধীরে ধীরে ইমারতগুলোর পেছনে নেমে যাচ্ছিল। সেই সময় সত্যম ফাউন্ডেশনের একটি বড় সম্মেলন চলছিল, যেখানে দেশ জুড়ে সমাজসেবী আর শিল্পপতিরা একত্রিত হয়েছিলেন। মঞ্চে বাচ্চাদের শিক্ষা এবং নারী ক্ষমতায়ন নিয়ে আলোচনা হচ্ছিল। আজকের প্রধান বক্তা ছিলেন আরোহী ভার্মা। সে হালকা নীল রঙের শাড়িতে ছিল, চেহারায় সেই শান্তি, কিন্তু চোখে এখন পরিপক্কতার ঝলক। সে মাইক হাতে নিল এবং বলল, কখনো কখনো আমরা জীবনে পড়ি যাতে আমরা ওঠা শেখার সুযোগ পাই। আসল শক্তি চিৎকার করার মধ্যে নয়, বরং সঠিক সময়ে কথা বলার মধ্যে। তার কণ্ঠস্বর পুরো হলে প্রতিধ্বনিত হল, করতালি বাজল, কিন্তু তার দৃষ্টি ভিড়ের মধ্যে কোথাও স্থির হয়ে গেল। সে হঠাৎ একটি মুখ দেখল, যেন কোনো স্মৃতি হঠাৎ প্রাণবন্ত হয়ে উঠেছে। হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য ধরফর করতে ভুলে গেল। তার মনে হল সময় সেই জায়গায় ফিরে এসেছে যেখানে সব শেষ হয়েছিল, আর হয়তো সেখান থেকেই এক নতুন গল্প শুরু হতে চলেছে। পেছনের সারিতে বসেছিল অর্জুন মালহোত্রা। কেউ তাকে নাম ছাড়া একটি নিমন্ত্রণ পাঠিয়েছিল। কার্ডে শুধু একটি বাক্য লেখা ছিল, কখনো শেখার জন্য ফিরে এসো। সে কিছু না ভেবে চলে এসেছিল। মাস ধরে তার জীবন স্কুল আর অনাথালয় কাটছিল, কিন্তু আজ যখন সে আরোহীকে দেখল, তার ভেতরে কিছু থেমে গেল। সে সেই আরোহী ছিল, কিন্তু এখন তার চারপাশে এক নতুন আলো। সে শুধু তাকিয়ে রইল, যেন সময় থমকে গেছে। আরোহী তার কথা শেষ করল এবং মঞ্চ থেকে নেমে এলো। বাচ্চারা তাকে ঘিরে ধরল। অর্জুন কাছে যাওয়ার কথা ভাবল, কিন্তু আবার থেমে গেল। সে কি এখন আর তার সাথে কথা বলবে? এই চিন্তায় ডুবে সে গ্যালারির দিকে ঘুরল। ঠিক তখনই পেছন থেকে একটি আওয়াজ এলো, অর্জুন। সে ঘুরে দাঁড়াল। সামনে সেই মুখ, শান্ত, পরিচিত এবং এখনও ততটাই সত্য। কিছু মুহূর্তের জন্য দুজনের মধ্যে নীরবতা রইল। ভিড়ের আওয়াজ উধাও ছিল, শুধু শ্বাস-প্রশ্বাসের ধীর লয় শোনা যাচ্ছিল। আরোহী হালকা হাসির সাথে বলল, তুমি এসেছ? অর্জুন মাথা নিচু করল। হ্যাঁ, শিখতে। সে হাসল, আর শিখেছ? অর্জুন বলল, শিখেছি যে ভালোবাসা পাওয়ার নাম নয়, বোঝার নাম, আর বুঝতে সময় লাগে। তাদের মধ্যে এখন আর কোনো তিক্ততা ছিল না, শুধু একটি স্বস্তি ছিল, যেন যন্ত্রণা আর ক্ষমা মিলে শান্তির রূপ নিয়েছে। আরোহী হাতে ধরা ফাইলটি এগিয়ে দিল। এটা আমাদের নতুন স্কুল প্রকল্পের প্রস্তাব, বাচ্চাদের জন্য। তুমি কি সাথে চলবে? অর্জুনের চোখে হালকা আর্দ্রতা এলো। সে ফাইলটি নিল এবং ধীরে ধীরে বলল, যদি তুমি সাথে চলো তবে হ্যাঁ। তাদের চোখে হালকা হাসি ভেসে উঠল। সন্ধ্যার ঠান্ডা ঢেউ বারান্দা পর্যন্ত এসে পৌঁছাল, আর সমুদ্র থেকে আসা সুবাস যেন বলছিল, কিছু সম্পর্ক ভাঙে না, শুধু রূপ বদলে নেয়। সম্মেলন শেষ হল, কিন্তু দুজন সেখানেই দাঁড়িয়ে রইল, দিগন্তে সূর্যের শেষ রং দেখতে দেখতে। আরোহী ধীরে ধীরে বলল, কখনো ভাবিনি আমরা আবার দেখা করব। অর্জুন উত্তর দিল, কখনো কখনো ভাগ্য আমাদের সেখানেই ফিরিয়ে নিয়ে যায়, যেখানে আমাদের শিক্ষা সম্পূর্ণ করতে হয়। তারপর দুজন হেঁটে চলল, কাঁধে কাঁধ মিলিয়ে নয়, তবে একই দিকে, কখনো আগে কখনো পেছনে, কিন্তু এখন রাস্তা এক ছিল, সেবা, সম্মান আর বোধগম্যতা। আর সেই সন্ধ্যায় মুম্বাইয়ের বাতাস দেখল দুজন লোক, যারা একসময় যন্ত্রণায় ভেঙে গিয়েছিল, এখন শিক্ষায় যুক্ত হয়ে গেল। তাদের এই সাক্ষাৎ কোনো শেষ নয়, বরং এক নতুন অধ্যায়ের সূচনা ছিল। মুম্বাইয়ের কাছে একটি ছোট গ্রাম ছিল, পালঘর। সেখানকার মাটিতে এখনও সমুদ্রের গন্ধ আর বাচ্চাদের হাসি মিশেছিল। এখানেই সত্যম ফাউন্ডেশনের নতুন স্কুল তৈরি হতে যাচ্ছিল। ইট রাখা হচ্ছিল, দেয়াল তৈরি হচ্ছিল, আর বাচ্চাদের চোখে স্বপ্ন ঝলমল করছিল। আরোহী ভার্মা এই প্রকল্পের রূপরেখা তৈরি করেছিল। সে প্রতিদিন সকালে সাইটে যেত, শ্রমিকদের সাথে কথা বলত, বাচ্চাদের সাথে খেলত। তার হাতে এখন ফাইল নয়, খেলনা আর বই থাকত। একদিন যখন সে স্কুলের উঠোনে বাচ্চাদের রঙের প্রতিযোগিতা করাচ্ছিল, পেছন থেকে আওয়াজ এলো, সূর্যের রশ্মি এমনভাবে আঁকো যেন হাসছে বলে মনে হয়। সে ফিরল, অর্জুন মালহোত্রা হাসছিল, হাতে রঙের বাক্স নিয়ে। আরোহী হালকাভাবে মাথা নাড়াল।
তোমার রঙের এত জ্ঞান কবে থেকে হলো? অর্জুন হেসে দিল, যখন জীবন সাদা কালো থেকে বাইরে তাকাতে শেখালো। দুজনের কথা এখন সহজ ছিল, না কোনো বোঝা, না কোনো জড়তা। বাচ্চাদের মাঝে তাদের সঙ্গ কোনো পুরনো গানের মতো ছিল, শান্ত, মধুর আর সত্যি। দিন কাটতে লাগল, অর্জুন শ্রমিকদের সাথে ইঁট তুলতে সাহায্য করত, আর বাচ্চারা তাকে ঘিরে থাকত। আরোহী তাকে দেখত আর ভাবত, যাকে আমি হারিয়েছিলাম হয়তো সেই এখন নিজেকে খুঁজে পেয়েছে। এক সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল, দুজন অর্ধেক তৈরি স্কুলের ছাদে বসেছিল। নিচে শ্রমিকরা নিজেদের বাড়ি ফিরছিল। বাতাসে ধুলো আর সন্তোষীর মিশ্রণ ছিল। আরোহী ধীরে ধীরে বলল, কখনো ভাবিনি আমরা এভাবে একসাথে অন্য কারো দুনিয়া গড়ব। অর্জুন উত্তর দিল, হয়তো ঈশ্বর এটাই চেয়েছিলেন যে আমরা শিখি ভালোবাসা শুধু নিজের জন্য নয়, অন্য কারো হাসির জন্যও হয়। কিছুক্ষণ দুজন চুপ রইল। তারপর অর্জুন জিজ্ঞাসা করল, তোমার কি কখনো মনে হয় যে যা অতীত হয়েছে তা আবার লেখা যেতে পারে? আরোহী হালকাভাবে বলল, না অর্জুন, অতীত লেখা যায় না, তা থেকে শেখা যায়। সে উঠে দাঁড়াল এবং বলল, চলো কাল থেকে বাচ্চাদের জন্য লাইব্রেরির কাজ শুরু করি। তাদের গল্প চাই, শুধু দেয়াল নয়। অর্জুন সম্মতি জানাল, গল্প, হ্যাঁ, হয়তো সেগুলোই আমাদের আবার মানুষ করে তোলে। পরের কিছু সপ্তাহে স্কুলটি আকার নিতে লাগল। দেওয়ালে বাচ্চাদের রঙিন স্বপ্ন ফুটে উঠল। আর এখন আরোহী সর্বদা থাকবে। আরোহী প্রতিটি শিশুর হাসি সংরক্ষণ করত, আর অর্জুন তার নীরবতাগুলো বুঝত। একদিন বৃষ্টি এলো, জমিতে কাদা ছড়ালো, কিন্তু বাচ্চারা সেটাকে উৎসবে পরিণত করে দিল। তারা নাচছিল, হাসছিল। আরোহী তার ভেজা চুল সামলালো আর দেখল যে অর্জুন বাচ্চাদের সাথে মাটিতে খেলছে। হাত নোংরা, কিন্তু মুখ পরিষ্কার। তার মুখে এক শান্তি এসে গিয়েছিল, হয়তো প্রথমবারের মতো কোনো ভার ছাড়াই। অর্জুন ওপরে তাকালো, তার চোখ আরোহীর চোখের সাথে মিলল। কিছু বলা হলো না, কিন্তু সব কিছু বোঝা গেল। দুজনের মধ্যে এখন শব্দ নয়, শুধু বিশ্বাস ছিল। যখন বৃষ্টি থামল, আকাশে একটি রংধনু উঠল। আরোহী বাচ্চাদের দিকে ইশারা করল, দেখো, এটাই জীবনের রং, কখনো ভেজা, কখনো উজ্জ্বল। অর্জুন বলল, আর প্রতিটি রঙের অর্থ তখনই বোঝা যায় যখন তুমি তা ভাগ করে নাও। সেই মুহূর্তে দুজন পাশাপাশি দাঁড়িয়েছিল, কিন্তু কোনো সম্পর্কের বন্ধনে নয়, কেবল দুটি আত্মা যারা ক্ষমা আর কর্মের মাধ্যমে প্রেমকে নতুন রূপে শিখেছিল। আর পালঘরের সেই স্কুলে, যেখানে দেয়ালগুলো তখনও অসম্পূর্ণ ছিল, কেউ চুপিসারে একটি লাইন লিখে দিল, কিছু মানুষ মিলিত হয় শাস্তি দিতে, আর কিছু শুধরে দিতে। হয়তো এটাই সংশোধনের শুরু ছিল। কিন্তু প্রতিটি গল্পেই একটি মোড় আসে, যখন চলে যাওয়া মানুষটি থামে না, আর থেমে থাকা মানুষটি কিছু বলতে পারে না। পালঘরের বাতাস এখন কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছিল। স্কুলের ভবন প্রায় তৈরি ছিল। দেয়ালগুলো রং করা হয়ে গিয়েছিল। জানালাগুলোতে বাচ্চাদের আঁকা ছবি ঝুলছিল। প্রতি সন্ধ্যায় বাচ্চারা তাদের ছোট ছোট হাতে উঠোনে গাছ লাগাত, আর আরোহী তাদের সাথে হাঁটু গেড়ে মাটিতে বসে যেত। কিন্তু সেই সকালে পরিবেশ কিছুটা বদলে গিয়েছিল। অর্জুন মালহোত্রা বাচ্চাদের জানালো যে তাকে কিছু সপ্তাহের জন্য দিল্লি ফিরে যেতে হবে, কারণ একটি নতুন প্রকল্প শুরু হচ্ছে যেখানে তার প্রয়োজন। বাচ্চারা হঠাৎ চুপ হয়ে গেল। একটি ছোট্ট মেয়ে ধীরে ধীরে জিজ্ঞেস করল, আপনি আবার আসবেন তো অর্জুন ভাইয়া? অর্জুন হাসল, হ্যাঁ, যখন এই স্কুল পুরোপুরি তৈরি হয়ে যাবে আমি সবার আগে এখানেই ফিরব। তার কণ্ঠস্বর শান্ত ছিল, কিন্তু ভেতরে কোথাও কিছু ধীরে ধীরে ভেঙে যাচ্ছিল। আরোহী কিছুটা দূরে দাঁড়িয়েছিল, হাতে ফাইল ছিল, কিন্তু চোখ কেবল তারই দিকে স্থির ছিল। সন্ধ্যায় যখন সূর্য ঢলতে শুরু করল, দুজন স্কুলের অসম্পূর্ণ ছাদে দাঁড়িয়েছিল। নিচে বাচ্চাদের হাসি তখনও প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু বাতাসে ছিল এক অদ্ভুত নীরবতা। আরোহী ধীরে ধীরে জিজ্ঞেস করল, কবে যাচ্ছ? অর্জুন উত্তর দিল, কাল সকালে। সে একটু থামল, এত তাড়াতাড়ি? অর্জুন হালকা শ্বাস নিল আর বলল, হ্যাঁ, কিছু বিচ্ছেদ তাড়াতাড়ি করতে হয়, যাতে যন্ত্রণা গভীর না হয়। তার চোখে এখন এক অন্য ধরনের ক্লান্তি ছিল, ক্লান্তি নয়, এক চাপা যন্ত্রণা। আরোহী তার দিকে তাকাল। সেই দৃষ্টিতে কোনো অভিযোগ ছিল না, কেবল এক শান্ত বোঝাপড়া। দুজন কিছুক্ষণ চুপ রইল। তারপর অর্জুন বলল, আরোহী, আমি জানি না এটাকে কি বলে, কৃতজ্ঞতা, বন্ধুত্ব, নাকি অন্য কিছু। তবে এতটুকু জানি যে তোমার সাথে থেকে আমি নিজেকে আবার চিনতে পেরেছি। আরোহী মাথা নিচু করল। হালকা হাসি তার মুখে এলো। সে বলল, হয়তো এটাই সত্যিকারের সম্পর্ক হয়,
যা আমাদের আরও ভালো করে তোলে, যদিও সে আমাদের সাথে না থাকুক। হাওয়ার ঝাপটা এলো, তার চুল উঠতে লাগল। অর্জুন এক মুহূর্তের জন্য চাইল যে সে তা সামলে দিক, কিন্তু হাত বাড়াল না। কিছু সীমারেখা থাকে যা শব্দ দিয়ে নয়, দৃষ্টি দিয়ে বোঝা যায়। ঠিক তখনই নিচে উঠোনে বৃষ্টির প্রথম ফোঁটা পড়ল। দুজন ওপরে তাকাল। মেঘের মাঝে হালকা বিদ্যুৎ চমকাল এবং তারপর বৃষ্টি তীব্র হল। অর্জুন বলল, বৃষ্টি আবার এলো। আরোহী উত্তর দিল, হয়তো এও বিচ্ছেদ পছন্দ করে না। দুজন সেখানেই দাঁড়িয়ে রইল, ভিজতে ভিজতে, না বলে। এই নীরবতায় হাজার হাজার কথা ছিল। তারপর অর্জুন পকেট থেকে একটি ছোট বাঁশের বাঁশি বের করল। এটা বাচ্চারা আমাকে দিয়েছে, সে বলল। এটা স্কুলের মিউজিক রুমে রেখে দিও, যাতে আমি না থাকলেও এই জায়গাটা আমার অংশ থাকে। সে বাঁশিটি আরোহীর হাতে তুলে দিল। তার আঙুলগুলো ঠান্ডা ছিল, কিন্তু সেই স্পর্শে এক উষ্ণতা ছিল যা সোজার হৃদয়ে নেমে গেল। পরের দিন সকালে যখন সূর্য সবেমাত্র উঠছিল, বাস স্টেশনে বাচ্চারা লাইনে দাঁড়িয়েছিল। কেউ কার্ড বানিয়েছিল, কেউ ফুল ছিঁড়েছিল। আরোহী কিছুটা দূরে দাঁড়িয়েছিল, হাতে সেই বাঁশিটি। অর্জুন বাচ্চাদেরকে জড়িয়ে ধরল, হাসল এবং তারপর তার দিকে তাকাল। তাদের চোখ মিলল। কোনো শব্দ নেই, কিন্তু নীরবতা সব বলে দিল। সে বলল, খেয়াল রেখো, নিজের এবং ওদের সবার। আরোহী শুধু এতটুকু বলল, আর তুমি তোমার পথের। বাস ধীরে ধীরে চলতে শুরু করল। বাচ্চারা দৌড়াতে লাগল, হাত নাড়াতে লাগল, আর আরোহী সেখানেই দাঁড়িয়ে রইল যতক্ষণ না বাস দিগন্তের ওপারে একটি বিন্দু হয়ে অদৃশ্য হয়ে গেল। বাতাসে তখনও বাঁশির হালকা সুর প্রতিধ্বনিত হচ্ছিল, যেন কোনো আন বলা প্রতিশ্রুতি যা শব্দে নয়, কেবল অনুভূতিতে বাস করে। সে জানত কিছু লোক দূরে গিয়েও আমাদের ভেতরে রয়ে যায়, যেন কোনো অসম্পূর্ণ সুর। কখনো কখনো বিদায়ী সেই পথ তৈরি করে যেখান থেকে গল্প আবার ফিরে আসে। দিল্লির সকালগুলো এখন ব্যস্ত হয়ে গিয়েছিল। ট্রাফিকের শব্দ, মিটিংয়ের ফোন কল আর কাগজের স্তূপ, সব কিছু অর্জুন মালহোত্রার দৈনিক রুটিনের অংশ হয়ে গিয়েছিল। কিন্তু এই কোলাহলের মধ্যেও কখনো কখনো পালঘরের হাসি প্রতিধ্বনিত হতো। তার মনে পড়ত সেই বাচ্চাদের কথা যারা মাটিতে খেলত, সেই অসম্পূর্ণ দেয়ালগুলো আর সেই বাঁশির হালকা সুর যা এখনও কোথাও তার ভেতরে বাস করত। এক সন্ধ্যায় যখন সে তার অফিসের বারান্দায় দাঁড়িয়েছিল, বাতাসের ঝাপটার সাথে কিছু পুরনো কাগজ উড়ে এলো। একটি ছোট খাম তার পায়ের কাছে এসে পড়ল। ওপরে লেখা ছিল, সত্যম স্কুল পালঘর। সে হেসে দিল, যেন কেউ হঠাৎ হৃদয়ের দরজায় কড়া নেড়েছে। সে ধীরে ধীরে খামটি খুলল। ভেতরে একটি ছোট কার্ড ছিল, বাচ্চাদের রঙিন লেখায় লেখা, আমাদের স্কুল খুলে গেল, আই। নিচে স্বাক্ষর ছিল আরোহী। শুধু এতটুকুই, কোনো লম্বা বার্তা নয়, কোনো অলংকারিক শব্দ নয়, কিন্তু সেই একটি লাইনে যতটা অনুভূতি ছিল, হয়তো 1000 পৃষ্ঠাতেও ততটা থাকত না। অর্জুন সেই কার্ডটি অনেকক্ষণ ধরে দেখল। তার মনে হল যেন আওয়াজগুলো ধীরে হয়ে গেল, আর বাতাসে আবার সেই বাঁশির সুর নয়, বরং আলো ভেসে বেড়াচ্ছিল। সে চোখ বন্ধ করল আর ভাবল, হয়তো এটাই প্রেমের সবচেয়ে শান্ত রূপ, যেখানে শব্দ নয়, শুধু অনুভূতি থাকে। রাতে সে তার ডায়েরিতে কিছু লিখতে বসল। দীর্ঘ সময় পর সে হৃদয়ের কথাগুলো শব্দে নামাল। লিখল, আরোহী, আমি শিখেছি যে প্রতিটি সম্পর্ক পাশে থেকে পালন করা যায় না। কিছু সম্পর্ক দূরত্ব থেকেই সম্পূর্ণ হয়। তুমি আমাকে শিখিয়েছ যে নীরবতাও সংলাপ হয়, আর প্রতিটি বিদায়ের মধ্যে একটি নতুন শুরু লুকিয়ে থাকে। সে লিখে থামল, হাসল এবং তারপর ডায়েরি বন্ধ করে দিল। সে জানালা দিয়ে বাইরে তাকাল। আকাশে হালকা চাঁদ ছিল। চাঁদের আলোয় দিল্লির ইমারতগুলো কিছুটা নরম লাগছিল। সেই রাতে পালঘরেও সেই চাঁদ ততটাই ঝলমল করছিল। আরোহী স্কুলের উঠোনে বসেছিল। বাচ্চাদের হাসি এখন থেমে গিয়েছিল, সবাই বাড়ি চলে গিয়েছিল। সে হাতে বাঁশিটি নিল, যা এখন স্কুলের মিউজিক রুমে রাখা ছিল। ধীরে ধীরে সে ফুঁ দিল, সুর বেরোল, ধীর, অসম্পূর্ণ, কিন্তু শান্তিদায়ক। সে ভাবল, কিছু লোক দূরে গিয়েও কাছে থাকে, যেমন সুরের প্রতিধ্বনি, দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। ঠিক তখনই একটি বাচ্চা দৌড়ে এলো, হাতে মোবাইল ছিল। সে উত্তেজিত হয়ে বলল, দিদি, অর্জুন ভাইয়া ভিডিও পাঠিয়েছেন। আরোহী হেসে মোবাইলটি নিল। স্ক্রিনে ভিডিও চলল। অর্জুন একটি রুমে দাঁড়িয়েছিল, বাচ্চাদের জন্য বার্তা রেকর্ড করছিল।
সে বলল, আমি আজ পালঘরে আসতে পারিনি, কিন্তু আমার মন সেখানেই আছে। এই স্কুলের প্রতিটি ইট, প্রতিটি রং আমার জন্য আশীর্বাদ, এবং তোমরা সবাই আমার সবচেয়ে বড় শিক্ষা। ভিডিও শেষ হলো, কিন্তু আরোহী স্ক্রিনটি বন্ধ করল না। তার চোখে হালকা আর্দ্রতা ছিল, কিন্তু ঠোঁটে হাসি। সে ধীরে ধীরে বলল, ফিরে আসার জন্য নয়, বরং আমাকে নিজের সাথে দেখা করানোর জন্য। সে উঠল, আকাশের দিকে তাকালো। চাঁদ এখন আরও উজ্জ্বল দেখাচ্ছিল, যেন কেউ ওপর থেকে আশীর্বাদ পাঠিয়েছে। দিল্লি এবং পালঘর, দুটি শহর, দুটি স্পন্দন, একটিই সুর। কখনো শব্দে বলা হয়নি, কিন্তু সব সময়ে অনুভব করা হয়েছে। হয়তো কিছু সম্পর্ক মিলন নয়, বরং অনুভূতির ধারাবাহিকতা হয়। পালঘরে আজ উৎসব ছিল। সপ্তম স্কুলের প্রথম বার্ষিক অনুষ্ঠান। সকাল থেকে বাচ্চারা রঙিন পোশাকে দৌড়াচ্ছিল। দেয়ালে ফুলের মালা ঝুলানো ছিল, আর বাতাসে মাটি, সঙ্গীত আর আশার সুবাস ছিল। আরোহী ভার্মা মঞ্চের কাছে দাঁড়িয়ে সব ব্যবস্থা দেখছিল। 1 বছর আগে যেখানে শুধু ইট আর স্বপ্ন ছিল, আজ সেখানে হাজারো হাসি। সে হাসল, কিন্তু কোথাও ভেতরে একটি হালকা ঘাটতি ছিল। একজন যাকে সে এই যাত্রার শুরুতে দেখেছিল, আজ এখানে নেই। ঠিক তখনই পেছন থেকে আওয়াজ এলো, আমি কি দেরি করে এলাম? আরোহী ঘুরে দাঁড়াল। অর্জুন মালহোত্রা সেখানেই দাঁড়িয়েছিল, সাধারণ কুর্তায়, মুখে সেই সত্যিকারের হাসি, কিন্তু এখন চোখে আরও গভীরতা। এক মুহূর্তের জন্য সময় থেমে গেল। বাচ্চারা চেঁচিয়ে উঠল, অর্জুন ভাইয়া এসে গেছেন। সবাই তার চারপাশে ছুটে গেল। কেউ হাত ধরল, কেউ জড়িয়ে ধরল। অর্জুন ঝুঁকে সবাইকে আদর করতে লাগল। তারপর ধীরে ধীরে বলল, আমি কথা দিয়েছিলাম, যখন স্কুল সম্পূর্ণ হবে আমি অবশ্যই ফিরব। আরোহী কিছুক্ষণ শুধু তাকে দেখল, তারপর বলল, আমরা সবাই তোমাকে মিস করছিলাম। অর্জুন হালকা হেসে বলল, আমারও, প্রতিদিন। অনুষ্ঠান শুরু হলো। বাচ্চারা মঞ্চে গাইছিল, নাচছিল। অর্জুন সবার পেছনে বসেছিল, কিন্তু তার দৃষ্টি বারবার মঞ্চের বাম দিকে যাচ্ছিল, যেখানে আরোহী দাঁড়িয়েছিল। সব সামলাচ্ছিল, হাসছিল, কখনো করতালি দিচ্ছিল। সে ভাবছিল, কখনো কখনো কারো নীরবতাও একটি সম্পূর্ণ কবিতা হয়। অনুষ্ঠানের পর সন্ধ্যায় স্কুলের উঠোনে বাতাস বইছিল। সূর্য ঢলছিল, আর গাছগুলোর ছায়া জমিতে লম্বা হয়ে গিয়েছিল। অর্জুন আর আরোহী পাশাপাশি হাঁটছিল, না বলে। বাচ্চারা মাঠে খেলছিল, তাদের হাসি দুজনের মাঝের দূরত্ব ঘুচিয়ে দিচ্ছিল। অর্জুন ধীরে ধীরে বলল, আমার মনে হয় এখানকার মাটি আমাকে বদলে দিয়েছে। আমি এখন আর আগের মানুষটি নেই। আরোহী উত্তর দিল, কখনো কখনো মানুষকে বদলানোর জন্য শুধু একটি সত্যিকারের উদ্দেশ্য দরকার হয়, আর সেটা তুমি এখানে পেয়েছ। তারা দুজন স্কুলের সঙ্গীত কক্ষের কাছে পৌঁছাল। অর্জুন ভেতরে উঁকি মারল। সেই বাঁশিটি এখনও কোণের তাকে রাখা ছিল। সে হেসে বলল, তুমি এটা যত্ন করে রেখেছ? আরোহী উত্তর দিল, কিছু জিনিস স্মৃতি নয়, বিশ্বাস হয়। কিছুক্ষণ পর বাতাসে বৃষ্টির গন্ধ এলো। আকাশে হালকা মেঘ ছেয়ে গেল। অর্জুন বলল, বৃষ্টি আবার আসছে? আরোহী হেসে বলল, হ্যাঁ, হয়তো এর কাছে আমাদের গল্প অসম্পূর্ণ লাগে। দুজন বারান্দায় দাঁড়াল। বৃষ্টি ধীরে ধীরে শুরু হলো। বাচ্চারা দৌড়ে বাইরে এলো, হাত ছড়িয়ে ফোঁটা ধরতে লাগল। অর্জুন আর আরোহী তাদের দেখল। এক মুহূর্তে দুজনই মুচকি হাসল। সেই হাসিটি কোনো প্রতিশ্রুতির মতো ছিল, না ফেরার, না থামার, শুধু থেকে যাওয়ার। বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন তাদের ভেতরের নীরবতাকে ধুয়ে দিচ্ছিল। আকাশে রংধনু উঠল, এবং সঙ্গীত কক্ষ থেকে কোনো বাচ্চা সেই বাঁশিটি বাজিয়ে দিল। সুর বাতাসে ধেসে বেড়াতে লাগল, ধীর, শান্ত এবং সম্পূর্ণ। সেই মুহূর্তে কোনো বিদায় ছিল না, কোনো অপূর্ণতা ছিল না, কেবল এক শান্তি ছিল, যেন জীবন দুজনকেই সেখানেই পৌঁছে দিয়েছে যেখানে তাদের থাকা উচিত ছিল। কখনো কখনো ফেরা কোনো গন্তব্যে পৌঁছানো নয়, বরং নিজের অস্তিত্বের কারণ খুঁজে পাওয়া হয়। বৃষ্টির পর পালঘরের মাটিতে এক নতুন সুবাস ছিল। সূর্য ধীরে ধীরে মেঘের পেছন থেকে উঁকি মারছিল, আর স্কুলের উঠোনে বাচ্চাদের হাসি আবার প্রতিধ্বনিত হচ্ছিল। 1 বছর কেটে গিয়েছিল সেই দিন থেকে, যখন অর্জুন মালহোত্রা স্কুলের অনুষ্ঠানে ফিরেছিল। এখন সত্যম ফাউন্ডেশন একটি নতুন উদ্যোগ শুরু করেছিল, প্রকাশ যাত্রা, আলোর যাত্রা। এই কর্মসূচির অধীনে তারা পাহাড়ি এলাকা এবং ছোট গ্রামগুলোতে গিয়ে বাচ্চাদের পড়াশোনা ও জীবন দক্ষতা শেখানোর কেন্দ্র খুলতে চলেছিল। আরোহী ভার্মা সেই কর্মসূচির প্রধান ছিলেন।
সে সকালে ম্যাপে আঙুল ঘোরাত, পরিকল্পনা করত এবং প্রতি সপ্তাহে কোনো নতুন গ্রামে যাত্রায় বের হতো। অর্জুন এখন আর গিল্লিতে কাজ করত না। সে কর্পোরেট অফিস ছেড়ে দিয়েছিল এবং পুরোপুরি এই মিশনের সাথে যুক্ত হয়েছিল। সে এখন বাচ্চাদের কম্পিউটার এবং গল্প বলার শিল্প শেখাত। দুজন আবার একসাথে ছিল, কিন্তু এবার তাদের সঙ্গ কোনো সম্পর্কের নাম ছিল না। এটা ছিল একটি দিক, একটি ভাগ করা উদ্দেশ্য। যেখানে একসময় অহংকার ছিল, সেখানে এখন সমর্পণ। যেখানে একসময় প্রশ্ন ছিল, সেখানে এখন শান্তি। একদিন তারা দুজন মহারাষ্ট্রের একটি দূরবর্তী গ্রামে পৌঁছাল। রাস্তা অর্ধেক ভাঙা ছিল, বিদ্যুৎ ছিল না, আর বাচ্চারা গাছের নিচে পড়ত। অর্জুন বাচ্চাদের জিজ্ঞেস করল, যদি তোমাদের কিছু চাওয়ার সুযোগ দেওয়া হয় তবে কি চাইবে? একটি ছোট ছেলে উত্তর দিল, মাস্টারজি, আমি চাই আমাদের গ্রামেও সেই নীল আলোটা জ্বলে যা শহরে জ্বলে, যাতে রাতেও আমরা বই পড়তে পারি। এই নিষ্পাপ উত্তরটি দুজনকেই চুপ করিয়ে দিল। পরের সপ্তাহে তারা সেই গ্রামেই সোলার লাইট লাগালো। সন্ধ্যায় যখন প্রথমবারের মতো সেই আলোগুলোর আলো ছড়ালো, তখন বাচ্চাদের মুখে যে উজ্জ্বলতা ছিল তা যে কোনো পুরস্কারের চেয়ে বড় ছিল। অর্জুন ধীরে ধীরে বলল, দেখো আরোহী, এই আলো শুধু ওদের গ্রামেই নয়, আমাদের ভেতরেও জ্বলছে। আরোহী হেসে উত্তর দিল, হ্যাঁ, কারণ যখন তুমি অন্য কাউকে আলোকিত করো তখন তোমার অন্ধকার নিজে থেকেই মুছে যায়। দিন কাটতে লাগল এবং তাদের প্রকাশযাত্রা মহারাষ্ট্র থেকে গুজরাট, মধ্যপ্রদেশ এবং রাজস্থান পর্যন্ত পৌঁছে গেল। কখনো দুজন বাসের ছাদে বসে সফর করত, কখনো মাটির ঘরে রাত কাটাত। প্রতিটি জায়গায় নতুন বাচ্চা, নতুন গল্প আর নতুন স্বপ্ন তাদের জন্য অপেক্ষা করত। কিছুক্ষণ দুজন চুপ রইল। তারপর অর্জুন চুপিসারে বলল, আরোহী, যদি কেউ আমাকে 5 বছর আগে বলতো যে জীবনের আসল অর্থ দেওয়ার মধ্যে, তবে হয়তো আমি হাসতাম। আরোহী হালকা হেসে উত্তর দিল, আর এখন? অর্জুন হাসল, এখন আমি জানি যে দেয় সেই সবচেয়ে বেশি পায়। দুজন সেই মুহূর্তে আকাশের দিকে তাকালো। লালিমায় ডোবা সূর্য ধীরে ধীরে পাহাড়ের পেছনে যাচ্ছিল। বাতাসে বাচ্চাদের হাসি প্রতিধ্বনিত হচ্ছিল, আর কাছেই কেউ বাঁশি বাজাচ্ছিল, সেই পুরনো সুর যা এখন সম্পূর্ণ হয়ে গিয়েছিল। আরোহী ধীরে ধীরে বলল, আমরা অনেক দূর পথ হেঁটেছি অর্জুন, আর হয়তো এটাই প্রেমের আসল রূপ, যখন তুমি কাউকে আঁকড়ে ধরার নয় বরং এগিয়ে যাওয়ার শক্তি হয়ে ওঠো। অর্জুন মাথা নাড়াল, হ্যাঁ, এখন বুঝলাম যে প্রেম থামতে চায় না, ছড়াতে চায়, যেমন এই আলো। রাত গভীর হল। গ্রামের বাচ্চারা নতুন সোলার ল্যাম্পের নিচে বসে বই পড়ছিল। অর্জুন আর আরোহী তাদের দেখছিল, আর দুজনের মুখে সেই শান্তি ছিল যা কেবল দানকারীদেরই মেলে। কখনো কখনো জীবনের সবচেয়ে বড় পুরস্কার তা নয় যা আমরা পাই, বরং তা যা আমরা অন্য কাউকে দিয়ে যাই। আর হয়তো এই শিক্ষাই আমাদেরও মনে রাখা উচিত, কারণ দেওয়ার শান্তি সবচেয়ে স্থায়ী ভালোবাসা। মহারাষ্ট্রের সেই ঠান্ডা সকালে বাতাসে শীতলতা ছিল। পাতার ওপর শিশিরের ফোঁটা এখনও লেগেছিল, এবং দূরে বাচ্চাদের হাসি প্রতিধ্বনিত হচ্ছিল। সত্যম ফাউন্ডেশন এখন তার 3য় বছরে ছিল। প্রতি মাসে নতুন গ্রাম যুক্ত হচ্ছিল, নতুন হাসি ফুটছিল এবং নতুন আশা জন্ম নিচ্ছিল। কিন্তু প্রতিটি আলোর সাথে কিছু ছায়াও থাকে, আর এবার সেই ছায়াই তাদের পরীক্ষা নিতে ফিরে এলো। এক সকালে অর্জুন মালহোত্রা তার অফিসে বসেছিল, যাকে লোকেরা এখন ফাউন্ডেশন হাব বলত। তার সামনে খবরের কাগজ খোলা ছিল। বড় অক্ষরে লেখা ছিল, এনজিওর বিরুদ্ধে তহবিলের ভুল ব্যবহারের অভিযোগ। অর্জুন কাগজটা ভাঁজ করে রাখল এবং জানালা দিয়ে বাইরে দেখতে লাগল। বাতাসে এক অদ্ভুত নীরবতা ছিল। গাছের পাতা নড়ছিল, কিন্তু তার ভেতরে নিস্তব্ধতা নেমে এসেছিল। ঠিক তখনই দরজায় কড়া নাড়ল। আরোহী ভার্মা ভেতরে এলো। তার চোখে ক্লান্তি ছিল, কিন্তু কণ্ঠস্বর তখনও শান্ত। সে বলল যে সে জানে অর্জুন সব পড়েছে। অর্জুন শুধু বলল যে সত্য তাদের সাথে আছে। আরোহী হালকা হাসল আর বলল যে সত্য সব সময় সাথে থাকে, কিন্তু কখনো কখনো তা প্রমাণ করার জন্য লড়তে হয়। শহরের সেই লোকেরাই যারা আগে প্রশংসা করত, এখন প্রশ্ন তুলছিল। কিছু সরকারি কর্মকর্তা যাদের ফাউন্ডেশনের ক্রমবর্ধমান জনপ্রিয়তা পছন্দ ছিল না, তারা মিথ্যা কাগজপত্র তৈরি করেছিল। বলা হয়েছিল যে ফাউন্ডেশনের টাকা ব্যক্তিগত কাজে লাগানো হয়েছে। অর্জুন আর আরোহী সিদ্ধান্ত নিল যে তারা পালাবে না, লুকোবেও না। তারা সমস্ত নথি এবং রেকর্ড জনসাধারণের সামনে রাখার সিদ্ধান্ত নিল। সেই সন্ধ্যায় গ্রামের মাঠে একটি সভা ডাকা হল। বাচ্চা, নারী, বৃদ্ধ সবাই জড়ো হল। অর্জুন মঞ্চে দাঁড়াল।
তার কণ্ঠস্বর শান্ত কিন্তু দৃঢ় ছিল। সে বলল, যখন কেউ আলো ছড়াতে বেরোয় তখন অন্ধকার তাকে ঘিরে ধরার চেষ্টা করে, কিন্তু এই অন্ধকার ভয় দিয়ে নয়, সত্য দিয়ে মোছা যায়। আমরা কোনো ভুল করিনি। যে টাকা এসেছে তা বাচ্চাদের বইয়ে গেছে, তাদের স্কুলে গেছে, তাদের স্বপ্নে গেছে। যদি এটা পাপ হয় তবে আমি এই পাপ প্রতিদিন করব। মাঠ করতালি দিয়ে প্রতিধ্বনিত হল। আরোহী এগিয়ে এলো এবং বলল যে তাদের কাছে অনেক টাকা নেই, কিন্তু তাদের কাছে তা আছে যা কোনো খাতায় গণা যায় না, বিশ্বাস, আর সেটাই তাদের সবচেয়ে বড় পুঁজি। কিছুদিন পর স্বাধীন তদন্ত দলের রিপোর্ট এলো। সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হল। খবরের কাগজগুলো দুঃখ প্রকাশ করল, কিন্তু অর্জুন কোনো উৎসব করল না। সে শুধু বলল যে লোকেরা তাদের দোষী ভেবেছিল, তারপর নির্দোষ ঘোষণা করল। কিন্তু সত্য হল, এই সপ্তাহে তারা নিজেদের পরখ করেছে, এবং তাদের কাজ কোনো খবরের কাগজের শিরোনামের চেয়েও অনেক বড়। আরোহী ধীরে ধীরে বলল যে এই পরীক্ষা জরুরি ছিল, কারণ যে কাজ মানুষের ভালোর জন্য হয় তা আগে মানুষের চোখে পরখ করাই হয়। সন্ধ্যায় দুজন স্কুলের বাইরে বসেছিল। বাতাসে সেই পুরনো বাঁশির সুর ভেসে বেড়াচ্ছিল। একটি বাচ্চা কাছে এসে বলল, দিদি, ভয় লাগেনি তো? আরোহী হাসল এবং বলল, একটু লেগেছিল, কিন্তু যখন মন পরিষ্কার থাকে তখন ভয় বেশিক্ষণ টেকে না। অর্জুন ছেলেটির মাথায় হাত বুলিয়ে বলল, মনে রেখো বেটা, সত্যের সবচেয়ে বড় শক্তি হল তার প্রমাণের দরকার হয় না, শুধু সময় দরকার হয়। সূর্য ধীরে ধীরে ঢলছিল, আকাশ লালিমায় মিশে গিয়েছিল, কিন্তু দুজনই জানত যে তাদের আলো এখন আর নিভে না। তারা বিশ্বাসের পরীক্ষা পাশ করেছিল, এবং তাদের পথ এখন আগের চেয়ে বেশি পরিষ্কার, বেশি উজ্জ্বল। হয়তো এটাই প্রতিটি সফরের সত্য, আলোকিত হওয়ার ক্ষমতা সবসময় পরীক্ষার মধ্য দিয়েই মেলে। মহারাষ্ট্রের সেই ঠান্ডা সকাল এখন ইতিহাস হয়ে গিয়েছিল। ৩ মাস কেটে গিয়েছিল সেই দিনটিকে, যখন অর্জুন মালহোত্রা আর আরোহী ভার্মা পুরো পৃথিবীর সামনে তাদের বিশ্বাস এবং সত্যের জয় প্রমাণ করেছিল। এখন সত্যম ফাউন্ডেশনের নাম শুধু মহারাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ রইল না। দিল্লি, উত্তরাখণ্ড, গুজরাট এবং আসাম পর্যন্ত তার ছোট ছোট কেন্দ্র খুলতে লাগল। এটা এখন আর শুধু একটি সংস্থা রইল না, বরং জ্ঞান এবং আত্মসম্মানের একটি আন্দোলন হয়ে উঠল। সেই সকালে সূর্য ধীরে ধীরে মেঘের পেছন থেকে বেরিয়ে আসছিল। ফাউন্ডেশনের মুখ্য কার্যালয়ে সব সদস্য একত্রিত ছিলেন। দেয়ালে বড় অক্ষরে লেখা ছিল, শিক্ষা থেকে সেবা, সেবা থেকে সমাজ। অর্জুন একটি নতুন ম্যাপের উপর ঝুঁকেছিল, যাতে ভারতের বিভিন্ন রাজ্যে চিহ্ন আঁকা ছিল। তার পাশে দাঁড়ানো আরোহী হালকা হাসির সাথে বলল, যদি আমরা এই সব সত্যিই করতে পারি তবে হয়তো আমরাই সেই পরিবর্তন হব যার আশা প্রতিটি গ্রামের বাচ্চা করে। অর্জুন উত্তর দিল, পরিবর্তন কোনো বড় শব্দ নয় আরোহী, এটা তখন শুরু হয় যখন কোনো একটি বাচ্চা তার বই নিজে খোলে, কোনো ভয় ছাড়া। তারা দুজন মিলে পরিকল্পনা করল। প্রতিটি রাজ্যে ফাউন্ডেশনের একটি কেন্দ্র খোলা হবে, যেখানে বাচ্চাদের শুধু শিক্ষা দেওয়া হবে না, বরং জীবনযাপনের শিল্প শেখানো হবে। তাদের শেখানো হবে যে ব্যর্থতা ভয় নয়, শিক্ষা এবং দারিদ্র্য কোনো লজ্জা নয়, বরং পরিশ্রমের ভূমি। কিন্তু এবারও পথ সহজ ছিল না। দিল্লিতে হওয়া একটি মিটিংয়ের সময় অনেক বড় ব্যবসায়ী এবং দাতা অর্জুনের প্রস্তাব শুনে হেসেছিল। একজন বলল, আপনি এসব সরকারি সাহায্য ছাড়া কিভাবে করবেন? অন্যজন যোগ করল, আপনার প্রচার দরকার, এটাই আসল উদ্দেশ্য, তাই না? অর্জুন কিছুক্ষণ চুপ রইল, তারপর শান্ত স্বরে বলল, যদি প্রচার দিয়ে বাচ্চাদের স্কুল তৈরি হয় তবে আমার কোনো আপত্তি নেই, কিন্তু মনে রাখবেন, প্রতিটি দেয়ালের প্রথম পাথর কারো বিশ্বাসের দ্বারা রাখা হয়, সরকারের চেক দিয়ে নয়। মিটিং শেষ হওয়ার পর আরোহী ধীরে ধীরে জিজ্ঞেস করল, তোমার রাগ হল না? অর্জুন হেসে বলল, না, যখন লক্ষ্য পরিষ্কার থাকে তখন খোটা পথ আটকায় না। দিল্লির মিটিংয়ের পর দুজন কিছুদিন চুপ রইল, কিন্তু সেই নীরবতার ভেতরে একটি নতুন পরিকল্পনা জন্ম নিচ্ছিল। তারা সিদ্ধান্ত নিল যে প্রথম আন্তঃরাজ্য কেন্দ্রটি ঝাড়খণ্ডের একটি ছোট গ্রাম হাজারিবাগে খোলা হবে, যেখানে এখনও পর্যন্ত কেউ বাচ্চাদের জন্য কোনো স্থায়ী স্কুল তৈরি করেনি। যখন উদ্বোধনের দিন এলো, সেখানে কোনো বড় ভবন ছিল না, শুধু বাঁশ এবং মাটি দিয়ে তৈরি একটি হল, কিছু চেয়ার এবং কিছু বই। কিন্তু যখন বাচ্চাদের হাসি বাতাসকে ভরিয়ে দিল, তখন কারোই দেয়ালের অভাব অনুভব হল না। আরোহী মঞ্চে দাঁড়িয়ে বলল, আমাদের স্বপ্ন খুব বড় নয়, শুধু এতটুকু যে প্রতিটি বাচ্চা নিজের স্বপ্ন দেখতে পারে, সে যে গ্রামেই জন্মগ্রহণ করুক না কেন। সেই রাতে যখন সব বাচ্চা বাড়ি চলে গেল,
অর্জুন আর আরোহী সেই হলেই বসে রইল। টিমটিম করা প্রদীপের আলো তাদের মুখে পড়ছিল। বাইরে থেকে ঝিঝি পোকার আওয়াজ আসছিল। অর্জুন ধীরে ধীরে বলল, কখনো কখনো ভাবি, যদি সেই দিনটি না আসত যখন সবাই আমাদের সন্দেহ করেছিল, তবে হয়তো আমাদের এই বিশ্বাসও হতো না যে আমরা কতটা শক্তিশালী। আরোহী মাথা নাড়াল এবং বলল, কখনো কখনো যন্ত্রণাই সেই পথ হয় যা আমাদের নিজের পরিচয় পর্যন্ত পৌঁছায়। নীরবতার সেই মুহূর্তে দুজন শুধু একে অপরের চোখে তাকাল, শব্দ ছাড়া একটি প্রতিশ্রুতি করল। এখন যত বাধাই আসুক তারা পিছু হটবে না, কারণ এটা শুধু তাদের স্বপ্ন ছিল না, বরং সেই লক্ষ লক্ষ বাচ্চাদের স্বপ্ন যারা তাদের আগামীকালের জন্য অপেক্ষা করছিল। দূরে কোনো গাছে বসা পাখি ধীরে ধীরে ডেকে উঠল, যেন সেও সেই প্রতিশ্রুতিটি শুনেছে। বাতাসে নতুন সকালের সুবাস ছিল, এবং হয়তো সত্যিই একটি নতুন সকাল এখন শুরু হয়ে গিয়েছিল। এমন একটি সকাল যেখানে আশা কোনো ধনীর দয়ায় নয়, বরং প্রতিটি ছোট্ট হৃদয়ের পরিশ্রমে টিকেছিল। কিন্তু তারা তখনও জানত না যে এই নতুন সকালের সাথে একটি অন্তিম চ্যালেঞ্জও তাদের জন্য অপেক্ষা করছিল। ঝাড়খণ্ডের হাজারিবাগে খোলা সেই ছোট কেন্দ্রটির এখন ৬ মাস হয়ে গিয়েছিল। বাচ্চাদের হাসি আর গানে গ্রামের বাতাস বদলে গিয়েছিল। মাটির সেই উঠোনে এখন বইয়ের সুভাষ মিশে যেতে লাগল। প্রতি সন্ধ্যায় অর্জুন মালহোত্রা এবং আরোহী ভার্মা বাচ্চাদের সাথে বসত, গল্প শোনাত এবং তাদের বোঝাত যে স্বপ্ন দেখাও একটি সাহস। কিন্তু ভাগ্য সবসময় সোজা পথে চলে না। এক সকালে গ্রামে খবর ছড়ালো যে ভারী বৃষ্টিতে পাশের নদীর বাঁধ ভেঙে গেছে। জল দ্রুত নিচের বস্তিগুলোর দিকে বাড়ছিল। অনেক ঘর ভেসে গিয়েছিল এবং স্কুলের বাচ্চারা সেগুলোর কাছাকাছি খেলছিল। অর্জুন আর আরোহী খবর পাওয়া মাত্রই কিছু না ভেবে দৌড়ে গেল। বৃষ্টি ছিল মুষলধারে, রাস্তার মাটি পিচ্ছিল ছিল। অর্জুন বাচ্চাদের বের করার জন্য দড়ি বাঁধল এবং এক এক করে তাদের নিরাপদ জায়গায় পাঠাতে লাগল। আরোহী বাচ্চাদের সামলালো, তাদের সাহায্য করল, তাদের ওড়না দিয়ে ঢেকে দিল যাতে তারা ভিজে না যায়। ঠিক তখনই একটি জোরালো ঢেউ এলো এবং অর্জুনের পা পিছলে গেল। সে অর্ধেক জলে পড়ে গেল, কিন্তু দড়ির শেষ অংশ তখনও তার হাতে ছিল। আরোহী চিৎকার করল, অর্জুন ছেড়ে দাও, কিন্তু অর্জুন মাথা নাড়াল, না, যতক্ষণ না শেষ বাচ্চাটি বেরিয়ে যাচ্ছে আমি ছাড়ব না। তার চোখে ভয় ছিল না, কেবল একটি শান্ত বিশ্বাস ছিল, সেই বিশ্বাস যা তাদের এই অবস্থানে এনেছিল। কিছুক্ষণ পর সব বাচ্চা নিরাপদে বাইরে এলো। অর্জুন ক্লান্ত হয়ে কিনারায় বসেছিল, তার মুখ কাদা এবং বৃষ্টিতে ভিজে গিয়েছিল। আরোহী তার কাছে এসে শুধু বলল, তোমার এই পাগলামি এই ফাউন্ডেশনের প্রাণ। অর্জুন হাসল, না আরোহী, এই বাচ্চাদের হাসি, আমরা শুধু তার পথ তৈরি করি। সেই সন্ধ্যায় বৃষ্টি থামল, আকাশ পরিষ্কার হতে লাগল। গ্রামের লোকেরা অর্জুন আর আরোহীকে ঘিরে ধরল। কেউ ফুল আনল, কেউ চা। সবার চোখে সেই একই কথা ছিল, সম্মান। কিছুদিন পর এই ঘটনার খবর সারা দেশে ছড়িয়ে গেল। সত্যম ফাউন্ডেশনের নাম আবার খবরের কাগজে এলো, কিন্তু এবার কোনো বিবাদের জন্য নয়, বরং মানবতার উদাহরণের জন্য। দিল্লির একটি বড় চ্যানেল তাদের লাইভ আলোচনার জন্য ডাকল। স্টুডিওতে আলো ছিল, ক্যামেরা ছিল, কিন্তু অর্জুন আর আরোহী তেমনই সাদাসিধেভাবে বসেছিল, যেমন গ্রামের স্কুলে বসত। সাংবাদিক জিজ্ঞেস করল, আপনারা দুজন এইসব কেন করলেন? এত ঝুঁকির পরেও কেন থামলেন না? অর্জুন হেসে বলল, কারণ আমরা এটা মানি যে মানুষের আসল কাজ নিজের জন্য নয়, বরং অন্য কারো জীবনে আলো আনার জন্য হয়। যদি সেই আলোর জন্য একটু অন্ধকার সহ্য করতে হয়, তবে সেই সওদা খারাপ নয়। আরোহী এগিয়ে বলল, কখনো কখনো সমাজ ভাবে যে পরিবর্তন টাকা দিয়ে আসে, কিন্তু আসল পরিবর্তন বিশ্বাস থেকে আসে, আর সেই বিশ্বাস কেউ কিনতে পারে না। যখন শো শেষ হল, অর্জুন ধীরে ধীরে বলল, আরোহী, মনে হচ্ছে আমাদের গল্প এবার সম্পূর্ণ হচ্ছে। আরোহী হেসে উত্তর দিল, গল্প নয় অর্জুন, হয়তো শুধু তার প্রথম অধ্যায়। আসল কাজ তো এবার শুরু হল। কয়েক বছর পর যখন দুজোর আবার সেই গ্রামে ফিরল, তখন মাটির সেই স্কুলের জায়গায় এখন একটি বড় ভবন ছিল। দেয়ালে বাচ্চাদের ছবি, বইয়ের আলমারি এবং মাঝে একটি ফলক লাগানো ছিল। এই স্থানকে সেই লোকেরা আলো দিয়ে ভরিয়ে দিল যারা অন্ধকার দেখেছিল কিন্তু হার মানেনি। অর্জুন আর আরোহী কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল। বাতাসে বাচ্চাদের হাসি ছিল এবং সূর্যের আলো তাদের মুখে পড়ছিল। অর্জুন বলল, শেষ আলো হয়তো এটাই হয় যখন আমরা নিজের ভেতরের অন্ধকার মুছে ফেলি।
আরোহী তার দিকে তাকালো এবং বলল, আর যখন সেই আলো অন্যদের মুখে দেখা যায় তখন বোঝো জীবন সফল হয়ে গেল। দূরে মন্দিরের ঘণ্টা বাজল এবং বাচ্চাদের দল দৌড়ে এলো। দিদি, আমরা নতুন বই পেয়ে গেছি। দুজন একে অপরের দিকে তাকালো আর হেসে দিল।